প্রিয় ছাত্রছাত্রী, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের তৃতীয় ক্লাসে সবাই উপস্থিত হয়েছি। এর আগে দুটো ক্লাস আলোচনা হয়েছে। প্রথম ক্লাসে তড়িৎ চুম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এলিমেন্টারি বিষয় আমরা ধারণা পেয়েছি। দ্বিতীয় ক্লাসে আবেশ কেন হয়, আবেশের সূত্রাবলী, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র মূলত আলোচনা হয়েছে। বিভিন্ন একক, ফ্লাস্কের একক, মাত্রা, পজিটিভ, নেগেটিভ, তার রাশিমালা, এগুলো সব আমরা আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে। আজকে তৃতীয় ক্লাসে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা কি, প্রথম আমাদের আলোচনার বিষয় আবিষ্ট তড়িৎ চালক বলের জন্য কোন বদ্ধ বর্তনীতে তড়িতাধানের পরিমাণ নির্ণয়। ভালো করে বোঝার চেষ্টা করো। আবিষ্ট তড়িৎ চালক বলের জন্য কোন বদ্ধ বর্তনীতে তড়িতাধানের পরিমাণ নির্ণয়, এটা আমাদের আজকের প্রথম টপিক। ঠিক আছে, তো মনে করি বদ্ধ বর্তনীতে পাক সংখ্যা n, ছোট হাতের n ধরেছি, বদ্ধ বর্তনীতে পাক সংখ্যা n, আবিষ্ট তড়িৎ চালক বল সমান E, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার, অলরেডি আমরা এটা পড়েছি, সেটা কত না সমান d∅dt। তাহলে মনে করি বদ্ধ বর্তনীতে পাক সংখ্যা n, আবিষ্ট তড়িৎ চালক বল E, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার d∅dt। যে বর্তনীটা আমরা ব্যবহার করেছি তার যে রোধ, বাহ্যিক রোধ সমান আমরা ধরলাম কত R। তাহলে আমরা বলতে পারি এর প্রবাহ মাত্রা কি হবে, এর প্রবাহ মাত্রা I সমান কিন্তু আমরা জানি মোট তড়িৎ চালক বল বাই মোট রোধ। তাহলে I সমান তড়িৎ চালক বল আমরা ধরেছি আবিষ্ট তড়িৎ চালক বল E, আর রোধ হচ্ছে R। তাহলে I সমান E/R। আচ্ছা, E সমান কি হয় n সংখ্যক পাকের জন্য? তাহলে E সমান হয় n ইন্টু d∅dt বাই R আছে। তাহলে আমরা লিখতে পারি I সমান E/R সমান n/R d∅dt। তাহলে এখান থেকে আমরা যদি কোণাকুণি গুণ করি, অতএব I dt সমান কি বলতে পারি n/R d∅। জাস্ট কোণাকুণি গুণ করলাম, dt কে এদিকে নিয়ে এলাম, তাহলে I dt সমান কত হবে না n/R d∅। এবার যদি আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন ইউজ করি, তাহলে ইন্টিগ্রেশন 0 টু t I dt সমান n/R d∅। ইন্টিগ্রেশন আমরা ধরতে পারি φ1, লিমিট φ1 থেকে φ2। এর মধ্যে n/R কিন্তু কনস্ট্যান্ট, তাহলে n/R কে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে আমরা পরের লাইন যদি উপরে লিখি, তাহলে অতএব আচ্ছা ইন্টিগ্রেশন 0 টু t I dt কে আমরা কি বলতে পারি, q বলতে পারি। তাহলে এই লেফট সাইডে যেটা আছে ইন্টিগ্রেশন 0 টু t I dt দ্যাট ইজ ইকুয়াল টু q, n/R বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন d∅ দ্যাট ইজ ইকুয়াল টু ফাই, লিমিট কত, লিমিট হচ্ছে φ1 থেকে φ2। ক্লিয়ার হয়েছে? তাহলে q সমান কত n/R, ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী ফাই এর জায়গায় যদি লিখি φ2 মাইনাস φ1। এইটা হলো
আবিষ্ট তড়িৎচালক বলের জন্য কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ আধানের পরিমাণ ইউ সমান এন বাই আর ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান, ইউ সমান এন বাই আর ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান। সুতরাং চেঞ্জ অফ ফ্লাস্ক মানে ফাই টু মাইনাস ফাই ওয়ান, এন বাই আর টোটাল নাম্বার অফ টার্ন, আর ক্যাপিটাল আর ইজ দ্য রেজিস্ট্যান্স। এর সাহায্যে আমরা কোন বদ্ধ বর্তনীতে তড়িৎ আধানের পরিমাণকে সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। দেখে নাও, শুধু সিম্পল একটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। তাহলে এটা মোটামুটি বোঝা গেছে। পরবর্তী বিষয়ে চলে আসি। একটু দ্রুত করতে হবে, কারণ না হলে ক্লাসটা বড় হয়ে যাবে অনেক। আচ্ছা, এর পরের বিষয়ে আমরা চলে আসি। এর পরের বিষয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে। পরের বিষয় দেখো, চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে, চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির উপায়, সৃষ্টির উপায় বা আমরা বলতে পারি বিভিন্ন উপায়। চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তন করে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির বিভিন্ন উপায়। আমরা কি কি ভাবে তড়িৎচালক বলকে আবিষ্ট করতে পারি তার একটা রূপরেখা যদি আমরা আলোচনা করি। যেমন আমরা জানি, আমরা কি পড়েছি, ই সমান ডি ফাই বাই ডিটি, এটা আমাদের কাছে পরিষ্কার, আমরা আগে পড়েছি এটা। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডি বাই ডিটি অফ ফাই সমান আমরা জানি কি বি ডট এ, দ্যাট ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। তাহলে এটা পরিষ্কার হয়েছে, ই সমান ডি ফাই বাই ডিটি সমান ডি বাই ডিটি অফ ফাই সমান আমরা কি পড়েছি বি এ কস থিটা। কেননা ফাই সমান হচ্ছে বি ডট এ, বি ডট এ মানে সেটা কত না বি এ কস থিটা। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে যদি সময়ের সাপেক্ষে অবকলনটা বি এর উপর করি তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু ডি বি বাই ডিটি, শুধু বি এর উপর অপারেট করলো, ইনটু এ কস থিটা। থাকতে পারে তো, যখন বি এর উপর অপারেট করবে তখন বাকিটা ধ্রুবক থাকবে, ক্লিয়ার হয়েছে, এ কস থিটা প্লাস যখন এর উপর অপারেট করবে ডি এ বাই ডিটি করব, তখন কনস্ট্যান্ট থাকবে কে বি কস থিটা, প্লাস যখন কস থিটার উপর অপারেট করব মানে ডি বাই ডিটি অফ কস থিটা যখন করব তখন থাকবে কি না, তখন থাকবে বি ইন্টু এ। দেখো, ডি বাই ডিটি অফ যখন আমি কস থিটা করব তখন বি ইন্টু এ, বা আমরা এটাকে একটু গুছিয়ে লিখি, বি এটাকে সামনের দিকে রাখি, ডি বাই ডিটি অফ কস থিটা করতে পারি। তাহলে এখানে দুটো জিনিস আমি বলবো, যে হেডিংটার দিকে দেখো, চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির বিভিন্ন উপায়, এইটা আমরা বলেছি। তাহলে ফ্লাস্কের পরিবর্তন মানে আলটিমেটলি কিসের কিসের পরিবর্তন হতে পারে, কোন কোন রাশির পরিবর্তন হতে পারে, সেটাই আমি বোঝাতে চাইছি। যে সবসময় যে বি এর পরিবর্তন হলেই ফ্লাস্কের পরিবর্তন হবে এমনটা নয়। এটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে না, যখন ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সঙ্গে সঙ্গে যখন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ডিবি বাই ডিটি ইন্টু এ কস থিটা। যখন এরিয়া চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু ডিএ বাই ডিটি আমরা যখন ব্যবহার করব, কখন ব্যবহার করব, যখন এরিয়া সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হবে।
এবং তখন ইকুয়েশন ইউজ হবে ই সমান ডিএ বাই ডিটি ইন্টু বি কস থিটা। অ্যান্ড ফাইনালি যখন এরিয়ার ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, অর্থাৎ যে আমরা বর্তনী ব্যবহার করছি, বদ্ধ বর্তনী, তার ওরিয়েন্টেশন মানে সে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোণটা করছে সেই কোণটা যদি পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, মানে এখানে থিটা ইজ দ্য ফাংশন অফ টি, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব বি এ ইন্টু ডি বাই ডিটি অফ কস থিটা, বি এ ইন্টু ডি বাই ডিটি অফ কস থিটা। এবার আমরা যদি এক এক করে সবগুলো বিষয় একটু ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করি, অল্প অল্প করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেমন আমি ধরো এক্সাম্পল হিসেবে বললাম যে ই সমান প্রথম ফার্স্ট কেস যেটা 1 নম্বর, তাহলে ই সমান ডি বি বাই ডিটি ইন্টু এ কস থিটা। তার মানে অবকলনটা হবে বি এর সাপেক্ষে, আর সেক্ষেত্রে এ কস থিটাটা ধ্রুবক থাকবে। ক্লিয়ার হয়েছে? তো সেক্ষেত্রে যেমন সলিনয়েডের ক্ষেত্রে, সলিনয়েড বি আমরা কি ব্যবহার করতে পারি না মিউ জিরো এন আই, আমরা বি কি ব্যবহার করতে পারি না বি ইকুয়াল টু আমরা ধরতে পারি কি না মিউ জিরো এন আই। সাপোজ এটা যদি আমরা কস থিটাটা 1 ধরি, তাহলে আমরা কি বলতে পারি, এটা ডি বাই ডিটি অফ বি ইন্টু এ। দ্যাট মিনস বি এর মানটা যদি এখানে বসাই তাহলে ই সমান কত হবে না ডি বাই ডিটি অফ বি এর জায়গায় মিউ জিরো এন আই এর উপর অপারেশন হবে, অ্যান্ড এ কনস্ট্যান্ট বাইরে থাকবে। তার মানে মিউ জিরো এন ডিআই বাই ডিটি ইন্টু এ, মিউ জিরো এন ডিআই বাই ডিটি ইন্টু এ। এটা একটা এক্সাম্পল হলো কিসের, যখন ম্যাগনেটিক ফিল্ড বি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে বি এর আমরা মান বসাবো। ফার্স্ট কেস আমরা আলোচনা করলাম। আচ্ছা, যদি আমরা দ্বিতীয় উপায় আলোচনা করি, দ্বিতীয় উপায় এর সেরকম স্পেসিফিক কোনো এক্সাম্পল নেই, বলছে যেমন এটা নিয়ে আবার পরবর্তীকালে বিস্তর আলোচনা রয়েছে। পরিবাহীর ঘূর্ণন গতির কারণে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ক্ষেত্র হতে পারে ডিএ বাই ডিটি, পরিবাহীর ঘূর্ণনের কারণে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ক্ষেত্র হতে পারে। এটা আমি আলাদা করে আর লিখছি না, এটা তেমন বড় কোনো এক্সাম্পল এই মুহূর্তে দেওয়া নেই। তৃতীয় পদ্ধতি যেটা বলছিলাম ওরিয়েন্টেশন, যেমন ধরো আমি বললাম একটা ক্ষেত্র চুম্বকের মধ্যে একটা ক্ষেত্র চুম্বকের মধ্যে দেখা গেল একটা এরিয়া রয়েছে, এরিয়া মানে একটা কয়েল রয়েছে কোনো কারণে, এই তাহলে কয়েলের মুভমেন্ট, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তাহলে নর্থ পোল এটা হলে সাউথ পোল এটা হলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। সেক্ষেত্রে এর ওরিয়েন্টেশন মানে ক্ষেত্রফল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কত কোণ করছে, যে কোণ যদি পরিবর্তন হয়, সেই কোণের যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি না বিএ ইন্টু ডি বাই ডিটি অফ কস থিটা। থার্ড উপায়, অশ্বক্ষুরাকৃতির চুম্বকের এখানে বইতে দিয়েছে দুই মেরুর মাঝখানে স্থির চুম্বক ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষেত্রফল যুক্ত একটি বদ্ধ কুণ্ডলিতে যান্ত্রিক উপায়ে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হলো, যান্ত্রিক উপায়ে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হলো। তাহলে সেক্ষেত্রে থিটা সমান কি হবে, থিটা সমান সেক্ষেত্রে ওমেগা টি, সেক্ষেত্রে থিটা সমান মানে এই থার্ড কেসের ক্ষেত্রে থিটা সমান হয়ে যাবে ওমেগা টি। তার মানে যেটা আমরা ইউজ করছিলাম যে ই সমান বি এ ডি বাই ডিটি অফ কস থিটা, তুমি এটা লিখতে পারো কস ওমেগা টি। আচ্ছা, এবার কস ওমেগা টি যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন ওমেগা টি হবে, ওমেগাটা সামনে বাইরে চলে আসবে। আমি শুধু মান নিয়ে আলোচনা করছি, অভিমুখ নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, বা সাইন নিয়ে আলোচনা করছি না, তাহলে এটা ওমেগা সামনে আসবে, ডি বাই ডিটি অফ এটা হয়ে যাবে সাইন ওমেগা টি। এটা পরবর্তীকালে আমরা যখন এসি পড়বো, এসিতে কিন্তু এই ফর্মুলাটা লাগবে, ই সমান বি এ ওমেগা বা ওমেগা এ বি সাইন ওমেগা টি। তাহলে এটা হলো কি না যখন থিটা ইজ ফাংশন অফ টি, থিটা ইজ ফাংশন অফ টি মানে থিটা ইকুয়াল টু ওমেগা টি আমরা বসিয়ে পেয়েছি। আর একই রকম ভাবে ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস, এই দু তিনটে ইকুয়েশন কিন্তু আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। শুধু আমাদেরকে দেখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে কোনটা দিয়েছে, সেই অনুযায়ী আমরা কিন্তু ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, যখন একটার টি এর সাপেক্ষে অবকলন হবে তখন কিন্তু বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে, তাই
বাকি টার্মগুলো তখন কিন্তু ইউজ হবে না। ইন জেনারেল প্রবলেমস, সাধারণ অঙ্কে কিন্তু এটা কিন্তু ইউজ হবে। চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির যে উপায় সেটা আমরা আলোচনা করলাম। মোটামুটি বোঝা গেছে। এরপরের বিষয়ে আসি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, গতীয় তড়িৎচালক বল। ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। গতীয় তড়িৎ চালক বল। এই কালারটা মনে হয় একটু অস্পষ্ট লাগছে। গতীয় তড়িৎ চালক বল আমরা বলতে পারি মোশনাল ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ইংলিশটাও বলি মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, গতীয় তড়িৎ চালক বল বা মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। নামটার দিকে ভালো করে দেখো, গতীয় তড়িৎচালক বল। তড়িৎচালক বল এর সঙ্গে একটা গতীয় এই কথাটা যুক্ত রয়েছে। কখন এটা অ্যারাইজ করবে? অবশ্যই আমরা যেহেতু আবেশ নিয়ে আলোচনা করছি, আবেশের ফলেই সৃষ্টি হবে, কিন্তু কখন হবে সেটা একটু বোঝার চেষ্টা করো। কি বলছে না, বলছে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে, সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে থাকা পরিবাহীর গতির জন্য, এই ওয়ার্ডটার দিকে ভালো করে খেয়াল করো, পরিবাহীর গতির জন্য, পরিবাহীর মধ্যে দিয়ে বা পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল, পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে যদি পরিবর্তনশীল হয়। আচ্ছা, পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, মানে এ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হয়, তখন ওই পরিবাহীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। আমরা কোন কেসটা? আমরা যেটা একটু আগে পড়েছিলাম, এরিয়া চেঞ্জ উইথ টাইম, সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন, সেটাই বলতে চাইছি। তখন পরিবাহীর দুই প্রান্তে কি হয় না, একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই তড়িৎচালক বলকে আমরা বলছি আবিষ্ট তড়িৎচালক বল গতির দরুন, তাই গতীয় তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলকে আমরা কি বলছি? গতির দরুন সৃষ্ট তড়িৎচালক বল, তাই একে বলা হয় গতীয় তড়িৎচালক বল। ঠিক আছে, তার মানে আমি যদি সংজ্ঞাটা লিখি একবার, সুষম চৌম্বক ক্ষেত্রে নির্দিষ্ট কোণে থাকা পরিবাহীর, কোণে থাকা পরিবাহীর, সুষম চৌম্বক ক্ষেত্রে নির্দিষ্ট কোণে থাকা পরিবাহীর গতির জন্য, তাহলে পরিবাহীর কি হলো না, পরিবাহীর গতির জন্য, পরিবাহী দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সময়ের সাথে সাথে, পরিবাহী যে ক্ষেত্রফলটা অতিক্রম করছে সেই ক্ষেত্রফল যদি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল হয়, তার অতিক্রান্ত ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হলে পরিবাহীর সঙ্গে জড়িত
চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। আর এর ফলে কি হয়? এর ফলে পরিবাহীতে একটি তড়িৎ চালক বল আবিষ্ট হয়। তাহলে কথাটার দিকে ভালো করে খেয়াল করো। সুষম চৌম্বক ক্ষেত্রে নির্দিষ্ট কোণে থাকা পরিবাহীর গতির জন্য, সুষম চৌম্বক ক্ষেত্রে নির্দিষ্ট কোণে থাকা পরিবাহীর গতির জন্য, তাহলে পরিবাহীর যে গতি সেই গতির জন্য পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল, এটা আমি আসছি একটু পরে, অতিক্রান্ত ক্ষেত্রফল সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হলে পরিবাহীর সহিত জড়িত চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়। এর ফলে পরিবাহিতাটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে এই যে ওয়ার্ডটা বললাম গতির জন্য, আর এই দিকে তাকাও তড়িৎচালক বল, তাহলে গতির জন্য তড়িৎচালক বল, তাই একে বলা হয় গতীয় তড়িৎচালক বল। মোশনের জন্য তাই একে বলা হয় গতীয় তড়িৎচালক বল। ক্লিয়ার হয়েছে? প্রথমে আগে গতীয় তড়িৎচালক বল জিনিসটা কি সেটা আমরা আলোচনা করলাম। গতীয় তড়িৎচালক বল জিনিসটা কি আমরা ফার্স্ট সেটা আলোচনা করলাম। এরপরে আমরা এর রাশিমালাতে যাব, ধীরে ধীরে আমরা বিষয়ের গভীরতার মধ্যে প্রবেশ করব। তাহলে আমি এই যে অঞ্চলটা সংজ্ঞাটা কিন্তু আমি মুছে দিচ্ছি, আমার একটু জায়গা বড় দরকার। এরপর আমরা রাশিমালাতে আসি। আমাকে বললো যে সাপোজ পরিবাহীর সরল রৈখিক গতির জন্য কিসের জন্য? একটা পরিবাহীর সরল রৈখিক গতির জন্য সৃষ্ট গতীয় তড়িৎচালক বল। বিষয়টার দিকে একটু ভালো করে খেয়াল করবে। সরলরৈখিক গতির জন্য তার মানে নিশ্চয়ই অন্য রকম গতি রয়েছে, তার মানে নিশ্চয়ই অন্য কোন রকম গতি রয়েছে, এবং তার জন্য গতীয় তড়িৎচালক বল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সরলরৈখিক গতির জন্য গতীয় তড়িৎচালক বল। সোজা বিষয় হচ্ছে বাবু, চৌম্বক ক্ষেত্রে যদি কোনো ঋজু পরিবাহী গতিশীল হয়, তার মানে আলটিমেটলি কি বলতে চাইছে না, আলটিমেটলি আমাকে বলতে চাইছে যে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো ঋজু পরিবাহী গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্রে কোন ঋজু পরিবাহী গতিশীল হবে, সোজা পরিবাহী গতিশীল হচ্ছে, দিলে কি হবে না পরিবাহী সরলরৈখিক গতি হবে। তাহলে তখন কি হবে না তার দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে, তার ফলে ওই ক্ষেত্রফলের সহিত জড়িত ফ্লাস্কের পরিবর্তন হবে, তার ফলে ওই পরিবাহীর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই হলো এর মূল বিষয়। এটাকে আমরা যদি একটা ছবির আকারে প্রকাশ করি, আমি সাপোজ বইয়ের মতো করে এই ছবিটা আঁকি।
আচ্ছা, আমি একটু অন্য কালার ইউজ করছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ভি, মানে গতির অভিমুখ। এইটা হচ্ছে এন ক্যাপ, আর এইটা আমি ধরছি ম্যাগনেটিক ফিল্ড বি। আচ্ছা, আমি কোণগুলোকে ধরছি, এইটাকে বলছি থিটা, আর এই কোণটাকে বলছি আলফা। একটু হয়তো ছবিটা ছোট হয়ে গেছে, একটা কোণ হচ্ছে থিটা আর একটা কোণ হচ্ছে আলফা, বোঝা যাচ্ছে। আচ্ছা, পরিবাহী যেটা নিয়েছি আমরা, সেই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল। পরিবাহীর দৈর্ঘ্য এল, আর এইটা হচ্ছে ডিএক্স। তাহলে বিষয়গুলো কি কি দাঁড়ালো, ছবিটা দেখে নাও ভালো করে। বিষয়গুলো কি কি দাঁড়ালো, আমি সরে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এল দৈর্ঘ্যের পরিবাহী, এল দৈর্ঘ্যের পরিবাহী ভি বেগে কি করছে, নিজের দৈর্ঘ্যের সমকোণে গতিশীল। তাহলে কি ধরলাম, মনে করি এল দৈর্ঘ্যের পরিবাহী ভি বেগে, এল দৈর্ঘ্যের পরিবাহী ভি বেগে নিজের দৈর্ঘ্যের সমকোণে গতিশীল। তার মানে এটা যদি পরিবাহী হয়, সে এরকম ভাবে যাচ্ছে। এই এই যদি পরিবাহী হয়, তাহলে সে যাচ্ছে কিরকম, এইভাবে। তার দৈর্ঘ্যের সমকোণে, এটা তার দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্যের সমকোণে এটা, তাহলে নিজের দৈর্ঘ্যের সমকোণে ভি বেগে গতিশীল। আচ্ছা, এবার দেখো, যদি ডিটি সময়ে ডিএক্স দৈর্ঘ্য অতিক্রম করে, বা করলে, তাহলে আমরা বলতে পারি যে ডিটি সময়ে সে যদি অল্প পরিমাণ দৈর্ঘ্য ডিএক্স দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে পরিবাহী দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে? তাহলে সেক্ষেত্রে পরিবাহী দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে? আমি সেটা যদি এ বলি, তাহলে এ সমান কত, এল ডিএক্স। এ সমান কত, এল ডিএক্স। তাহলে এটা কিন্তু মানটা, এটা কিন্তু অতিক্রান্ত ক্ষেত্রফলের মান, এবং অভিমুখ থাকবে এ সমান কত, এ ইন্টু এন ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু এল ডিএক্স ইন্টু এন ক্যাপ, এল ডিএক্স ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা আমি এখানে কিন্তু তোমাদেরকে ছবিতে দেখিয়েছি, ক্লিয়ার হয়েছে? তাহলে সোজা বিষয়, যদি এই এল দৈর্ঘ্যের পরিবাহী ডিটি সময়ে ডিএক্স দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে পরিবাহীর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল এ সমান এল ডিএক্স মানটা, এবং অভিমুখ মানে এন ক্যাপ। এবার এটাকে আমি একটু যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটা হয়তো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে এমনটা নয়। সাপোজ এই যে বইটা দেখো, এটা প্রশ্ন বিচিত্রা বই, এর এই প্রান্তটা হচ্ছে পরিবাহী, এই প্রান্তটা পরিবাহী, মানে যেটাকে আমরা এল দৈর্ঘ্য বলছি, এইটা এল দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এই প্রান্তটা হচ্ছে পরিবাহী এল দৈর্ঘ্যের। সে যাচ্ছে কিভাবে না, দৈর্ঘ্যের সমকোণে, মানে এইভাবে যাচ্ছে। সে ডিটি সময়ে ডিএক্স, এটা যদি ডিএক্স হয়, তাহলে ডিএক্স দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে দৈর্ঘ্য অতিক্রম করার পরে ডিটি সময় পরে সে এই প্রান্তটা এসছে। তাহলে ক্ষেত্রফল কোনটা, এল ইন্টু ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিএক্স। মানে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের ক্ষেত্রফল হচ্ছে, এইরকম ভাবে এল ডিএক্সটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, বা বইতে বুঝিয়েছি, বইতে এটা বোঝানোর চেষ্টা করছি যে অতিক্রান্ত ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে একটা বিষয় স্পষ্ট, যত সময় এগাবে
তত কি হবে, অতিক্রান্ত দূরত্ব এদিকে বেশি হবে, তত এই ক্ষেত্রফলের মান কিন্তু পরিবর্তন হবে, মানে এল ডিএক্স এর জায়গায় আরো কিছু বেশি হবে, অতিক্রান্ত দূরত্ব বেশি হবে, তাহলে সেক্ষেত্রে এরিয়া কিন্তু বাড়বে। এই জন্য প্রথমে বলা হচ্ছিল যে যদি ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি না, আমরা ধরে নিয়েছি এই যে ক্ষেত্রফল হলো, এই ক্ষেত্রফলের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্র, তার মানে সরি, এই ক্ষেত্রফলের অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, মানে চৌম্বক ক্ষেত্র মানে বি, ক্ষেত্রফল অভিমুখ মানে এন ক্যাপ, তাহলে এন ক্যাপ আর বি এর মধ্যবর্তী কোণ কত না আলফা, আমরা ধরে নিচ্ছি কত, দ্যাট ইজ ইকুয়াল টু আলফা। তাহলে আমাদেরকে এবার জানতে হবে যে অতএব ডিটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন কত, ডিটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন কত হবে, তাহলে ডি ফাই, চৌম্বক প্রবাহের পরিবর্তন মানে ডি ফাই, ডি ফাই মানে কি বি ডট ডিএ, আলটিমেটলি ফাই আমরা কি পড়েছিলাম বি ডট ডিএ, তার মানে বি ডিএ কস থিটা, এখানে আমরা কি লিখতে পারি ডি ফাই মানে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ফি ডট এক্ষেত্রে এ, এই তাহলে বি ডট এ দ্যাট ইজ ইকুয়াল টু বি ডট এ মানে কত এল ডিএক্স ইন্টু এন ক্যাপ, দ্যাট ইজ এল ডিএক্স ইন্টু এন ক্যাপ। তাহলে আমরা যদি মান বের করি তাহলে বি এল ডিএক্স, তাহলে এইটা ডট এটা, এদের মধ্যে কস কম্পোনেন্ট, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কস কি হবে এদের মধ্যে কোন আলফা, তাহলে বি এল ডিএক্স কস আলফা, তাহলে ডি ফাই সমান কত না বি এল ডিএক্স কস আলফা, ক্লিয়ার। তাহলে এটা যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে অতএব আবিষ্ট তড়িৎচালক বল কত হবে না ই সমান ডি ফাই বাই ডিটি, তাই কি না, ই সমান কত হবে, ই সমান হবে ডি ফাই বাই ডিটি সমান ডি বাই ডিটি অফ ফাই মানে কি বি এল ডি এক্স কস আলফা, বি এল ডি এক্স কস আলফা। এবার এদিকে ভালো করে দেখো, এখানে কিন্তু পরিবর্তনশীল কিছুই নেই, বি আমরা বলেছিলাম সুষম চৌম্বক ক্ষেত্র প্রথমেই, এর আমরা ধরে নিয়েছি পরিবাহীর দৈর্ঘ্য সেটাও স্থির, কস আলফা, আলফার পরিবর্তনের প্রশ্ন নেই, কারণ আমরা ধরেই নিয়েছিলাম যে পরিবাহী তার গতির মানে দৈর্ঘ্যের লম্ব দিকে যাচ্ছে, মানে তার গতির অভিমুখটাও স্থির, কিন্তু ডিএক্স পরিবর্তন হচ্ছে, যত সামনের দিকে যাচ্ছে তত এই দৈর্ঘ্যটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বি এল ডিএক্স বাই ডিটি কস আলফা, তার মানে এটা সমান কি বি এল ভি কস আলফা। আবিষ্ট তড়িৎচালক বল ই সমান কত হলো আমাদের বি এল ভি কস আলফা, বি এল ভি কস আলফা আবিষ্ট তড়িৎচালক বল। প্রথম পয়েন্ট, হ্যাঁ এখানে কিন্তু আলফাটা আবারও বলছি প্রথম থেকে, আলফা কার আর কার মধ্যে কোণ ভালো করে দেখে নাও, বি এবং এরিয়ার মধ্যে কোণ, কিন্তু যদি আমাকে চৌম্বক ক্ষেত্র এবং বেগের অভিমুখের মধ্যে যে কোণ সেই কোণের আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখান থেকে স্পষ্ট যে আলফা প্লাস থিটা সমান কিন্তু বাবু 90 ডিগ্রি, আলফা প্লাস থিটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে আলফা সমান কত না 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বলো কস আলফা সমান কত cos 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে যখন আলফার জায়গায় আমি থিটা বসাবো তখন ইকুয়েশন উইল টেক দ্য ফর্ম ই সমান বি এল ভি সাইন থিটা। ভালো করে দেখো,
দুটো ফর্ম আবারও বলছি, এটা হয়ে গেল বিএলভি সাইন থিটা, যদিও এটা বেশি ইউজ হয়। থিটাটা কি? থিটা বি আর ভি এর মধ্যবর্তী কোণ, এটা পরিষ্কার হওয়া আগে। থিটা হলো বি মানে চৌম্বক ক্ষেত্র, আর ভি এর মধ্যবর্তী কোণ, ফার্স্ট পয়েন্ট। আর আলফা কি না, আলফা হলো বি ও এরিয়া এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার হয়েছে? তাহলে ই সমান আমরা পেয়ে গেলাম কি, বিএলভি সাইন। এটাই আমাদের প্রয়োজনীয় ইকুয়েশন, প্রয়োজনীয় ফর্ম। সুতরাং এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? না, ম্যাক্সিমাম হতে পারে ই ইকুয়াল টু বিএলভি। ম্যাক্সিমাম হলে ই সমান বিএলভি হতে পারে। এবং এটা কখন হতে পারে না, যখন সাইন থিটা 1। সাইন থিটা 1 মানে থিটা সমান কত হয়? থিটা সমান 90। থিটা সমান 90 মানে কি? থিটা সমান 90 মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে পরিবাহী যখন লম্বভাবে গতিশীল হয়, পরিবাহীর ভিটা যদি লম্বভাবে গতিশীল হয়, সেক্ষেত্রে ই সমান তুমি কি ইউজ করবে না, ই সমান বিএলভি ইউজ করতে পারো। এর হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা। ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্র এরকম ভাবে রয়েছে, বি এর অভিমুখ। তাহলে বি এর অভিমুখের সঙ্গে পরিবাহীর গতি যদি লম্বভাবে হয়, ঠিক আছে, পরিবাহীর গতি যদি, ধরো এটা পরিবাহী, তারপরে আমি অন্য কালার করছি, দাঁড়াও। তাহলে পরিবাহী এটা, এর গতির অভিমুখ লম্ব হবে এইরকম। এটা হচ্ছে ভি এর অভিমুখ। তাহলে বি আর ভি, এটা এল, নিচেরটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এল, এবং এই যাচ্ছে লম্ব হবে বি এর সঙ্গে। তাহলে বি কে লম্বভাবে সে যদি অতিক্রম করে ম্যাগনেটিক ফিল্ডকে, সেক্ষেত্রে ই সমান বিএলভি। আর মনে রাখার মতো বিষয় হচ্ছে ই এর মান তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কি কি? ম্যাগনেটিক ফিল্ড, লেন্থ আর ভি। তিনটে বিষয়ের উপর নির্ভর করে, ম্যাগনেটিক ফিল্ড, লেন্থ আর ভি। এবং একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যত ম্যাগনেটিক ফিল্ড বেশি, একই দৈর্ঘ্য এবং একই বেগে গতিশীল দুটো পরিবাহী, সেক্ষেত্রে যখন ম্যাগনেটিক ফিল্ড বেশি তখন ইনডিউসড ইএমএফ বেশি, আর যখন ম্যাগনেটিক ফিল্ড কম তখন ইনডিউসড ইএমএফ কম। ক্লিয়ার হয়েছে? একই রকম ভাবে আবার মনে রাখবে যে একই ম্যাগনেটিক ফিল্ড আর একই বেগে গতিশীল দুটো পরিবাহী, তার যার লেন্থ বেশি সেক্ষেত্রে তার দুই প্রান্তে ইনডিউসড ইএমএফ বেশি। আর সেম ম্যাগনেটিক ফিল্ড, সেম লেন্থের দুটো পরিবাহী, যে বেশি বেগে গতিশীল মানে যার ভি বেশি, সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কিন্তু বেশি হবে। অবশ্যই খেয়াল রাখবে, ইনডিউসড ইএমএফ এর মান তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কি কি আমরা আলোচনা করলাম? একটা বললাম বি, একটা বললাম এল, একটা বললাম কি ভি। এবং এর বাস্তব প্রয়োগ কোথায়? এরোপ্লেন। এরোপ্লেনের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় কি, তোমরা খেয়াল করবে, এরোপ্লেন বা উড়োজাহাজের যে ডানা, ডানার দুই প্রান্তে কিন্তু ধাতব অংশ থাকে। যদি এটা আমরা একটা এরোপ্লেনের ভাবি বোঝানোর জন্য, একটা এরোপ্লেন যদি ভাবি, তাহলে তার ডানাটা এরকম থাকে, সেই ডানার যে দুই প্রান্ত, হ্যাঁ, এটা কিন্তু ধাতব উপাদান দিয়ে তৈরি। তার মানে আলটিমেটলি এটা পরিবাহী। এরোপ্লেন যখন আকাশে উড়ে তখন কি হয় না, সে তার এই ডানার দ্বারা ভূচুম্বক প্রাবল্যের যে উলম্ব উপাংশ, ম্যাগনেটে পড়েছো তোমরা, ভূচুম্বক প্রাবল্যের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটাকে আমরা বিভি দ্বারা প্রকাশ করেছিলাম, তাকে কি করে না ধীরে ধীরে ছেদ করতে করতে যায়। কেন ছেদ করতে করতে যাবে না, ম্যাগনেটিক ফিল্ডটার উলম্ব উপাংশ মানে উপরের দিকে কাজ করছে। বা ডানা যদি এরকম ভাবে যায়, ভালো করে খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ডে এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে রয়েছে। এরোপ্লেনের ডানা, এরোপ্লেন যদি আকাশে এরকম ভাবে উড়ে, তাহলে ডানা কি করবে, এই যে উলম্ব উপাংশকে কি করবে, ভেদ করতে করতে যাবে, বা আমরা বলতে পারি কাট করতে করতে যাবে, ছেদ করতে করতে যাবে। সেক্ষেত্রে কি হবে না, পরিবাহী চৌম্বক ক্ষেত্রে গতিশীল, পরিবাহী এগাচ্ছে মানে সে ক্ষেত্রফল অতিক্রম করছে, ক্ষেত্রফল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, সেক্ষেত্রে তার দুই প্রান্তের মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এবং এটা প্র্যাকটিক্যালি দেখাও গেছে হয় বলে, দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়। তড়িৎচালক বল আবিষ্ট হয় মানে আলটিমেটলি বাবু বিভব প্রভেদ সৃষ্টি হয়। তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে কোনো সেই অর্থে ডিফারেন্স তো রয়েছে, ক্ষেত্র বিশেষ ডিফারেন্স রয়েছে, অবশ্যই ডিফারেন্স রয়েছে, দুটোতে এক জিনিস নয়।
কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও তড়িৎ চালক বল বলে, কোথাও কোথাও বলে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমরা ইউজ করবো ই সমান বিএলভি সাইন থিটা। এরোপ্লেনের ডানার ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি এরোপ্লেনের ডানার ক্ষেত্রে ই সমান বিএলভি সাইন থিটা। বিএলভি সাইন থিটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে বিএলভি বিভি লিখে দিব, বিভি মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, শুধু এইটুকু চেঞ্জ হবে, বিভি এলভি সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা কিন্তু পড়েছিলাম বিভি সমান কিন্তু বিএইচ ট্যান থিটা। বিভি সমান কি পড়েছি? বিএইচ ট্যান থিটা। কোথায় পড়েছি? ম্যাগনেটের সেকেন্ড চ্যাপ্টারে, চুম্বক ইউনিটের সেকেন্ড চ্যাপ্টারে। তাহলে বিভির জায়গায় যদি বিএইচ বসিয়ে দিই তাহলে ই সমান বিএইচ এলভি ট্যান থিটা। ই সমান বিএইচ এলভি ট্যান থিটা। কেন এটা বললাম? কেন এটা বললাম? কারণ দেখা গেছে তোমাকে অঙ্কে দিয়েছে হরাইজন্টাল কম্পোনেন্ট, বিএইচ দিয়ে দিয়েছে তোমাকে, থিটা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে ই চাইছে, বিএইচ দিয়ে দিয়েছে, থিটা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে ই চাইছে। সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে এই ফর্মটা তোমাকে ইউজ করতে হবে। যাই হোক, বেসিক ইকুয়েশন ই সমান বিএলভি সাইন থিটা, বেসিক ইকুয়েশন, স্পেশাল ইকুয়েশন ই সমান বিএলভি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম পরিবাহীর সরল রৈখিক গতির জন্য সৃষ্ট গতীয় তড়িৎচালক বল। আচ্ছা, এরপরে দেখো নেক্সট পার্ট। হয়েছে? এরপরে আলোচনার বিষয় গতীয় তড়িৎচালকগুলো আরেকটা পার্ট, সেটা কি? সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎ চালক বল। কিপ ইন মাইন্ড কি বিষয়টা বললাম? সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল। কথাগুলোর দিকে ভালো করে খেয়াল করো। সুষম চৌম্বক ক্ষেত্র কিন্তু আগের ইকুয়েশনের সঙ্গে একই, মানে আগের কন্ডিশনের সঙ্গে সেম, বাট এখানে একটা নতুন জিনিস এসছে, স্থির কৌণিক বেগে। আমরা একটু আগে যেটা করেছি সেটা কি করেছি না, স্থির রৈখিক বেগে। তাহলে একটা হলো রৈখিক বেগ আর একটা হলো কৌণিক বেগ। এখানে আবর্তন করছে, সেখানে সরল রৈখিক গতি ছিল, এখানে আবর্তন করছে, তার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল। তো আমি এর জন্য একটা ছবি আঁকি। মোটামুটি গোল হয়েছে কিনা দেখে নিবে। হয়েছে, বোঝার মতো হয়ে গেছে। যাই হোক, এই সাইডটা একটু গোলমাল হয়েছে, হোক, অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের পরিবাহী। ভালো করে দেখো, এটা কি না, এল দৈর্ঘ্যের পরিবাহী। তাহলে আমি ধরে নিলাম এই পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে এল। ক্লিয়ার হয়েছে? ম্যাগনেটিক ফিল্ড এখানে রয়েছে, আমি ধরছি ম্যাগনেটিক ফিল্ড একটা রয়েছে, ধরো ডট গোল দিয়ে দিলাম, মানে উপরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে রয়েছে, পরিবাহীটা এরকম করে ঘুরছে ওমেগা সমকোণিক বেগ। এই যে, এবার আমি ধরলাম কি এই পরিবাহী ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, এই পরিবাহীর উপর ও বিন্দু থেকে, আচ্ছা হ্যাঁ, এটা ও
ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, মানে কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। কৌণিক বেগটা কত? ওমেগা। আচ্ছা, এই ও বিন্দু থেকে এক্স দূরত্বে আমি একটা ছোট দৈর্ঘ্য নিলাম, এটাকে আমি একটু লাল করে দিচ্ছি, আলাদা কালার করে, বুঝতে সুবিধা হবে। তাহলে ও বিন্দু থেকে এক্স দূরত্বে আমি একটা ছোট দৈর্ঘ্য নিলাম ডিএক্স। তার উপর? পরিবাহীর উপর। তাহলে আবার প্রথম থেকে বলছি, মনে করি এল দৈর্ঘ্যের পরিবাহী ওমেগা সমকৌণিক বেগে চৌম্বক ক্ষেত্রে আবর্তন করছে। ও বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে। চৌম্বক ক্ষেত্র বি কাগজের তলের অভিলম্ব বরাবর, আমি এখানে ডট গোল দিয়েছি, তার মানে এইরকম ভাবে কাজ করছে। চৌম্বক ক্ষেত্র বি তলের অভিলম্ব দিকে ক্রিয়াশীল। ও বিন্দু থেকে আমরা এক্স দূরত্বে পরিবাহীর ওপর একটা ছোট্ট দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য, সেটা ডিএক্স কল্পনা করেছি, ঠিক আছে। তাহলে এই অংশটার যদি রৈখিক বেগ ভি হয়, তাহলে ভি সমান কত? তাহলে আমরা বলতে পারি যে এই ডিএক্স অংশের রৈখিক বেগ ভি হলে ভি সমান কি? ভি সমান হচ্ছে বাবু এক্স ওমেগা। কোন ফর্মুলা অনুযায়ী? সার্কুলার মোশন ভি সমান আর ওমেগা ফর্মুলা অনুযায়ী। তার মানে সোজা কথা হচ্ছে যে এই দণ্ডটা এরকম ভাবে ঘুরছে, অসুবিধা নেই কোনো। আমি এই দণ্ডের ওপর এখান থেকে এক্স দূরত্বে, যেমন এই পেনটাতে দেখো একটা লাল অংশ দেখাচ্ছে, তাহলে এখান থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট দৈর্ঘ্য নিয়েছি। তাহলে পেন ঘোরার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দৈর্ঘ্য ডিএক্সটাও ঘুরছে। এই ডিএক্সটার বেগ, রৈখিক বেগ ধরলাম ভি। এখন এত বড় পরিবাহীর এই ছোট অংশ, এই পরিবাহী যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, তাহলে এই ছোট অংশ ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে তার রৈখিক বেগ কত হবে? ভি সমান এক্স ওমেগা। তাহলে এই ক্ষুদ্র অংশ, তাহলে এই ক্ষুদ্র অংশে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? তাহলে এই যে ছোট্ট অংশ ডিএক্স, এই ক্ষুদ্র অংশে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? না, সেক্ষেত্রে বল হবে ডিই সমান, আচ্ছা আবিষ্ট তড়িৎচালকের ফর্মুলা আমরা কি পড়েছিলাম? ই সমান ডিএল ভি, এই তো। এই ফর্মুলা অনুযায়ী যদি লিখি, আমি ছোট ই এর জায়গায় এখানে বড় ডি লিখেছি বইয়ের নোটেশন, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু বি, ভির জায়গায় ভি, এল এর জায়গায় কি হবে এখন? ডিএক্স। কত হবে? ডিএক্স। তার মানে বি হলো, ভি হলো, ডিএক্স হলো, বিএল ভি, সেই অনুযায়ী বি ভি ডিএক্স। তাহলে এটা এইটুকু অংশে আবিষ্ট তড়িৎচালক বল, ঠিক আছে। অতএব সম্পূর্ণ পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? না, সম্পূর্ণ পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? তাহলে সম্পূর্ণ পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান, সেক্ষেত্রে হবে কি? ই সমান সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন ডি। কত লেন্থ? 0 to L। কেন? সম্পূর্ণ পরিবাহীর দৈর্ঘ্য কত? 0 থেকে L পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন 0 to L, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to L ডিই মানে কত? এই যে বি ভি ডিএক্স, বি ভি ডিএক্স। আচ্ছা, এই ফর্মুলা অনুযায়ী ভি সমান আমরা কি বলতে পারি? এটা যদি ভি হয়, তাহলে ভি সমান কি? আর ওমেগা অনুযায়ী, তাহলে এখন হবে এল ওমেগা। তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারি কি? না, ইন্টিগ্রেশন 0 to L বি ভি সমান কত? এল ওমেগা, তাই তো, এল ওমেগা। আচ্ছা, আর একটা কি থেকে গেছে? আচ্ছা, ভি সমান, আচ্ছা হ্যাঁ, না সরি, আমার ভুল হয়েছে, এখানে ভুল হলো, আমি একটা এক্স মিস করেছি। আচ্ছা, এখানে দরকার নেই, ভি এর জায়গায় আমি লিখে দিই বি, ভি এর জায়গায় আমরা লিখে দিই
ভি এর জায়গায় এক্স ওমেগা ডিএক্স। এল ওমেগার দরকার নেই, এল তো আমার এতে রয়েছে, লিমিটে রয়েছে। তাহলে বি ভি ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু এল বি ভি এর জায়গায় এক্স ওমেগা ডিএক্স। ক্লিয়ার আছে? তাহলে এখান থেকে দেখো বি আর ওমেগা বাইরে চলে এলো, বি আর ওমেগা কনস্ট্যান্ট। কেন বি আর ওমেগা কনস্ট্যান্ট কেন? তোমাকে বলেছে সুষম চৌম্বক ক্ষেত্র, তারপরে বি স্থির, স্থির কৌণিক বেগ মানে ওমেগা স্থির। তাহলে বি ওমেগা ইন্টিগ্রেশন 0 টু এল এক্স ডিএক্স। তার মানে বি ওমেগা থাকলো ইন্টিগ্রেশন 0 টু এল এক্স ডিএক্স মানে কি এক্স স্কোয়ার বাই 2। লিমিট কত? 0 থেকে এল। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত আসবে? না ই সমান আসবে হাফ বি ওমেগা এল স্কোয়ার। এক্স এর জায়গায় এল, এল স্কোয়ার বাই 2 মাইনাস 0 বসালে ওটা তো টার্মিনেট করবে, তাহলে ই সমান হাফ বি ওমেগা এল স্কোয়ার। এটাই হলো সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল। আমি আবার একবার বলছি, ই সমান হাফ বি ওমেগা এল স্কোয়ার। ভালো করে দেখো, এক্ষেত্রেও আবিষ্ট তড়িৎচালক বল কিন্তু বি ওমেগা এল স্কোয়ার, মানে লেন্থ, এখানে এল কিন্তু লেন্থ, পরবর্তীকালে ক্যাপিটাল এল আবার একটা অন্য রাশি আসবে, ঠিক আছে? এখানে ক্যাপিটাল এল কিন্তু লেন্থ। তাহলে এখানেও দেখা যাচ্ছে বি বাড়লে ই বাড়বে, ওমেগা বাড়লে ই বাড়বে, এবং লেন্থ যত বেশি হবে পরিবাহী তারের সেক্ষেত্রে কিন্তু তার ইনডিউসড ইএমএফ এর মান কিন্তু বাড়বে। অবশ্যই খেয়াল রাখবে, খুব সুন্দর জিনিস এটা। এখান থেকে আমাদের কনসেপ্ট এসছে ফ্যারাডে চাকতি। ফ্যারাডে চাকতি সেম কনসেপ্ট, ঠিক আছে? এর উপর নির্ভর করে ফ্যারাডে চাকতি কাজ করে। যে এখানে একটা লেখা রয়েছে, আমি পড়ছি, একটু শোনো। বলছে চৌম্বক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাসার্ধের চাকতি কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে ঘোরালে, চৌম্বক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাসার্ধের চাকতি কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে ঘোরালে চাকতিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। বিজ্ঞানী ফ্যারাডের উদ্দেশ্যকে সম্মান জানিয়ে এই ধরনের বৃত্তাকার চাকতিকে ফ্যারাডে চাকতি নাম দেওয়া হয়েছে। দ্যাট মিনস তোমাকে বৃত্তাকার পরিবাহী না বলে এরকম বৃত্তাকার চাকতি যদি বলে, অঙ্ক রয়েছে অবশ্যই এর উপরে, তো সেক্ষেত্রে এটা এরকম হবে, চাকতি ধরো এর ব্যাসার্ধ আর, এই চাকতি পুরো ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, সেক্ষেত্রে দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলা হবে হাফ বি ওমেগা আর স্কোয়ার। ব্যাসার্ধ যেটা সেটাই হবে হাফ বি ওমেগা আর স্কোয়ার। ভালো করে খেয়াল রাখবে এটা অবশ্যই। ম্যাগনেটিক ফিল্ড তো রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু লম্বভাবে রয়েছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। নেক্সট পয়েন্ট, এক্ষেত্রে যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে তার ফলে কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আবিষ্ট তড়িৎ প্রবাহের একটা ফর্মুলা রয়েছে, সেটা বলে দিই। আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি ফর্মুলা রয়েছে আমরা অলরেডি আমরা জানি যে ভি সমান আই আর অ্যাকর্ডিং টু ওহমস ল, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি কি না ভি সমান আই আর। আবার এখন আমরা পড়লাম ভি সমান কি বি এল ভি, ভি সমান কি
BLV। তাহলে আমরা যদি দুটোকে সমান করি, V দ্যাট ইজ ইকুয়াল টু E এক্ষেত্রে, ইন দ্যাট সেন্স, তাহলে অতএব আমরা বলতে পারি IR সমান BLV, তাই কি না? সো I ইকুয়াল টু BLV বাই R। যদি কোথাও কোনো ক্ষেত্রে আমার লেন্থ দেওয়া থাকে, লেন্থ গিভেন, কোথাও আমার ভেলোসিটি গিভেন, কোথাও আমার ম্যাগনেটিক ফিল্ড গিভেন, লেন্থ, ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেক্ষেত্রে আমার আই এর এক্সপ্রেশন কি হবে না, I সমান BLV বাই R। I সমান আমরা কি বলবো না, দ্যাট ইজ ইকুয়াল টু BLV বাই R। আচ্ছা, সেম জায়গায় সেম ফর্মুলা আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা কি বলছে না, বলছে গতিশীল বাহুর উপর প্রযুক্ত বল। গতিশীল বাহুর উপর প্রযুক্ত বল। গতিশীল বাহু মানে, গতিশীল বাহু মানে ধরা যাক I প্রবাহ মাত্রা বহনকারী একটা পরিবাহী, I প্রবাহ মাত্রা বহনকারী একটা পরিবাহী, সে সুষম চৌম্বক ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল। অবশ্যই সেক্ষেত্রে পরিবাহী মানে তার দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে, আমরা সেটা পড়েছি। কিন্তু যখন সে প্রথম থেকেই I কারেন্ট নিয়ে গতিশীল, সেক্ষেত্রে আমরা জানি চৌম্বক ক্ষেত্রে যদি পরিবাহী তার থাকে তাহলে সে একটা বল অনুভব করে, তাই কি না? এটা আমরা অলরেডি পড়েছি, চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তার কিন্তু বল অনুভব করে, সেটা কি, F সমান আমরা পড়েছি IL ক্রস B। যদি আমরা ভেক্টর আকারে বলি, F সমান IL ক্রস B, অলরেডি আমরা পড়েছি L এর উপরে লেন্থের উপরে, যেখানে Lটা হচ্ছে তার লেন্থ, তাহলে F সমান সেক্ষেত্রে কি হয়, IL ক্রস B। আমরা যেখানে বলেছিলাম শুধু মান ধরলে F সমান কি পড়েছিলাম, BIL সাইন থিটা। এই ইকুয়েশনে যদি ম্যাক্সিমাম ফোর্সটা ধরি তাহলে F সমান কত, BIL। ক্লিয়ার হয়েছে? এবার I এর জায়গায় এই মানটা যদি বসিয়ে দিই, তার মানে B ইন্টু I এর জায়গায় কত হচ্ছে, BLV বাই R ইন্টু L। আচ্ছা, এখানে এলটাকে, লেন্থটাকে ছোট এল ধরেছি, তাই তো, আর এখানে বড় এল ধরা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ছোট এল ধরে নিচ্ছি, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? তাহলে F সমান এটা, তাহলে কত হলো এটা, B স্কোয়ার L স্কোয়ার V বাই R। এটা হলো কি গতিশীল বাহুর উপর প্রযুক্ত বল, B স্কোয়ার L স্কোয়ার V বাই R। সুতরাং যদি চৌম্বক ক্ষেত্রে I তড়িৎ প্রবাহ নিয়ে কোনো পরিবাহী গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে সে কত বল অনুভব করবে, চৌম্বক ক্ষেত্রে L দৈর্ঘ্যের পরিবাহী V বেগে গতিশীল যদি হয়, তাহলে তার উপর ক্রিয়াশীল বল হচ্ছে F সমান B স্কোয়ার L স্কোয়ার V বাই R। ঠিক আছে, আর দেওয়া আছে, তার মানে I এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা বসিয়েছি, আর কিছু নয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট চলে আসে এখানে। নেক্সট পয়েন্ট কি, আচ্ছা এরপরে অতি পরিচিত বিষয় আমাদের যেটা আমরা জানি, সেটা দিয়ে এই ক্লাসটা শেষ করব, সেটা কি, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, বাম হস্ত নিয়ম তো আমরা পড়েছি, তাহলে ডান হস্ত নিয়ম কি বলছে, বেসিক্যালি এটা কার উপরে, ইনডিউসড ইএমএফ এর উপরে। বেসিক্যালি ইনডিউসড ইএমএফ মানে অ্যাজ ওয়েল এজ একটা ইনডিউসড কারেন্ট থাকবে, তাহলে তার অভিমুখ বলার জন্য ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, বা যেটাকে আমরা কখনো কখনো কি বলি না, আমরা বলি ডায়নামো নিয়ম, কারণ ডায়নামোর মেকানিজম এটা। বলছে কি, ডায়নামো নিয়ম আমাদেরকে কি বলছে না, বলছে ডান হাতের বৃদ্ধাঙ্গুল, আমাদের ডান হাত, রাইট হ্যান্ড, ডান হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী আর মধ্যমা, বাম হস্ত নিয়মে বাম হাতে নিয়েছিলাম, ডান হস্ত নিয়মে ডান হাতের নিব, রাইট হ্যান্ড রুল। ডান হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী ও মধ্যমাকে যদি আমরা পরস্পরের সঙ্গে সমকোণে রাখি,
তাহলে সেক্ষেত্রে রাখার পরে আমরা কি দেখবো, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে প্রকাশ করে আর মধ্যমা বৃদ্ধাঙ্গুল যদি পরিবাহীর গতির অভিমুখকে প্রকাশ করে, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্র আর বৃদ্ধাঙ্গুল পরিবাহীর গতি, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, মানে কারেন্টটা কোন দিকে পাবো বলে দিবে। তর্জনী, ভালো করে দেখো, তর্জনী চৌম্বক ক্ষেত্র মানে বি এর অভিমুখ বি, আর এটা হচ্ছে ভি, তাহলে বি আর ভি, তাহলে এ হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ আই, মানে আমি যে কারেন্টটা ওখানে পাবো আবিষ্ট তড়িৎ চালক বলের দরুন তার অভিমুখটা বলে দিই। আচ্ছা, বাম হাতে কি ছিল মনে আছে? চৌম্বক ক্ষেত্র মনে আছে নিশ্চয়ই। বাম হাতের বেলা আমি এদিকে ঘুরে দেখাচ্ছি, তর্জনী চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ, আমি বলেছিলাম ফাদার মাদার চাইল্ড ল, চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ তাহলে ক্রিয়াশীল বল, চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ ক্রিয়াশীল বল। আর এখানে কি হলো, চৌম্বক ক্ষেত্র আছে, এখানে হচ্ছে ভি, এটা হচ্ছে আই, ম্যাগনেটিক ফিল্ড পরিবাহীর গতির অভিমুখ, আর এটা হচ্ছে আই আবিষ্ট তড়িৎ চালক বল। ঠিক আছে, মানে আবিষ্ট তড়িৎ প্রবাহ, তড়িৎ চালক বল না বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ বল। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা একটা ছোট্ট পিকচারের আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটা এরকম ভাবে আমরা বলতে পারি, ছবিটা খুব সুন্দর। ধরো সাপোজ এটা হচ্ছে নর্থ পোল ম্যাগনেটের, আর এটা হচ্ছে সাউথ পোল, নর্থ পোল আর সাউথ পোল। ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এরকম ভাবে এইদিকে, এই ম্যাগনেটিক ফিল্ড এদিকে রয়েছে। এবার একটা পরিবাহী নেওয়া হচ্ছে এখানে, এটা পরিবাহী নেওয়া হচ্ছে, ধরো এইরকম ভাবে একটা পরিবাহী নেওয়া হচ্ছে। ঠিক আছে, পরিবাহী নেওয়া হয়েছে, তাহলে পরিবাহীর গতির অভিমুখ যদি এইদিকে হয়, কোন দিকে? পরিবাহীর গতির অভিমুখ যদি কোনো রকম ভাবে আমার এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, সরি এটা একটু বেঁকে গেল, একটু বেঁকে গেল এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে, পরিবাহীর গতি এদিকে, তাহলে সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে কোন দিকে? আচ্ছা, তড়িৎ প্রবাহ দেখার জন্য আমরা এখানে একটা মিটার লাগাতে পারি, গ্যালভানোমিটার, ডিরেকশন দেখিয়ে দেবে, সেক্ষেত্রে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে এই দিকে। বোঝার চেষ্টা করো একটু ভালো করে। কি হলো, ডান হাতের বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখেছি, তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহ, আমি এটাকে একটু বাঁকিয়ে দিলাম, তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা পরিবাহীর গতি, তাহলে মধ্যমা পরিবাহীর বৃদ্ধাঙ্গুল পরিবাহীর গতি, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্র বৃদ্ধাঙ্গুল পরিবাহীর গতিকে প্রকাশ করছে, তাহলে তড়িৎ প্রবাহ অভিমুখকে প্রকাশ করবে মধ্যমা। দেখো ভালো করে, তার মানে মধ্যমাতে কি দেখাচ্ছে, যে তীর চিহ্নটা এদিকে দিয়ে দিই তাহলে আরো ভালো করে বুঝতে সুবিধা হবে। এইখানে দেখো ভালো করে, এই পরিবাহীর গতির অভিমুখ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা হলো ইনডিউসড কারেন্ট। ক্লিয়ার? ইনডিউসড কারেন্ট। হ্যাঁ, তিনটাকে যদি পেন দিয়ে প্রকাশ করি, দিস দিস এই দিস দিস, তাহলে কারেন্ট কোন দিকে হবে? এই দিকে। হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রে এরকম ভাবে উঠছে, পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রে এরকম ভাবে উঠছে, চৌম্বক ক্ষেত্র আমার এই বোর্ডের এদিক থেকে এদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর পরিবাহীটা উঠছে কিরকম ভাবে? এরকম ভাবে, তাহলে কারেন্ট কোন দিকে হবে? এই দিকে। কারেন্ট কোন দিকে হবে? এই দিকে। এই হলো ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। একে আমরা বলতে পারি এসি জেনারেটর বা ডায়নামোর কার্যনীতি ব্যাখ্যা করতে এই নীতিটা কাজে লাগে, তাই আমরা একে বলি কি? ডায়নামো নিয়ম। ক্লিয়ার হয়েছে? তো তৃতীয় ক্লাস মোটামুটি এতটাই তোমরা ধরতে পারো। পরবর্তী বিষয়ে আমরা পরের ক্লাসে আসব, বা যদি পরের ভিডিওটা করে এর সঙ্গে মার্চ করা যায় সেটাও আমি দেখছি। এটা যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই সেটা আমার ভিডিওর সাফল্য হবে, যদি বুঝতে পেরে থাকো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে একটু বলবে কমেন্টে যে স্যার এই জায়গাটা আবার একবার বলুন, আমি আবার বলবো, ঠিক আছে? ওকে।